পরে গিয়ে লিখবে মিস্টার আহমেদ, আর সোলাইমান শব্দটা নিচ্ছে না। মানে পূর্বের দিকে পূর্ণ নাম, পরের বাক্যে সংক্ষিপ্ত নাম। মাঝে মাঝে আপনি কোনো না কোনো রিঅর্ডার প্যারাগ্রাফে এরকম রিলেট করতে পারবেন, কিন্তু ওটা যে সকল এটাতেই তো নাই, এমন যে সকল রিঅর্ডার প্যারাগ্রাফস এর মধ্যেই হবে ব্যাপারটা এরকম না। তারপরেও আপনি নোট করে রাখেন, এটা মাঝে মাঝে দেখা যায়। কোনো জায়গায় কোনো দেশের নাম যদি থাকে, কোনো ব্যক্তির নাম যদি থাকে, এই দুইটা ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। অথবা কোনো প্রতিষ্ঠানের নাম যদি থাকে, ধরেন কোনো একটা প্রতিষ্ঠানের নামে একটা রিঅর্ডার প্যারাগ্রাফ আসে, সে ওখানে আসছে এরকম, দ্য ইউনাইটেড নেশনস ইজ এ পাওয়ারফুল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস জাতিসংঘের যেটা পূর্ণ নাম ইউএন, পরের বাক্যে কিন্তু আর ইউনাইটেড নেশনস লিখে নাই, লিখছে ইউএন। তার মানে আপনি এই থিমটা মাথায় রাখবেন, কোথাও যদি এরকম পাওয়া যায়, তার পূর্বের বাক্যে দিয়ে দিবেন বড়টা অর্থাৎ বিস্তারিতটা, পরের বাক্যে বসাবেন সংক্ষিপ্তটা। এটা লিখলেন 2 নাম্বার পয়েন্টে। আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ওরা যে বলছে প্রোনাউন খুঁজে বের করেন। এটা মোটামুটি খুব বিখ্যাত একটা স্ট্র্যাটেজি। এই রিঅর্ডার প্যারাগ্রাফের মোটামুটি যারা ভিডিও প্রোভাইড করে সবার এখানেও দেখবেন প্রোনাউন নিয়ে কথা সবাই মোটামুটি বলে। এটা কি তাহলে 3 নাম্বার পয়েন্ট দিয়ে খাতায় লিখেন, নাউন প্রোনাউন স্ট্র্যাটেজি। NOUN নাউন, PRONOUN প্রোনাউন। নাউন প্রোনাউন স্ট্র্যাটেজি 3 নাম্বার পয়েন্ট, এটা লিখলেন। ওকে, এবার এটার উদাহরণটা একটু বুঝেন। নাউন অর্থ নাম, এটা আপনি জানেন। প্রোনাউন অর্থ বাংলায় বলে সর্বনাম। হ্যাঁ, বাট ইংরেজিতে আমরা কিছু প্রোনাউন শিখছি। যেমন ধরেন কোনো একটা বাক্যে নাউন দিয়ে বলছে মিস্টার ডেভিড ইজ এ ডক্টর, পরের বাক্যে বলতেছে হি ইজ এ এটা, আর পরের বাক্যে গিয়ে বলছে অলসো হি ইজ এ এটা। এখানে আর ডেভিড ডেভিড বলে না, এবার বলতেছে হি। যেমন বাংলায় মোহাম্মদ ডেভিড একজন ডাক্তার, পাশাপাশি সে একজন ব্যবসায়ী। এবার কিন্তু আর পাশাপাশি মিস্টার ডেভিড একজন ব্যবসায়ী এরকম বলছে না, বলছে সে একজন ব্যবসায়ী। তাহলে নামের পরিবর্তে যে শব্দগুলা ব্যবহার করা যায় সেগুলারে বলে সর্বনাম। অর্থাৎ ইংরেজিতে নাউনের পরিবর্তে আপনি যে সকল শব্দ ব্যবহার করতে পারবেন সেগুলোকে বলে প্রোনাউন। নাউনের পরিবর্তে যা যা ব্যবহার করতে পারবেন সবই প্রোনাউন। এখন আমরা ছোটবেলা কিছু প্রোনাউন শিখছি, হি, শি, দে, উই, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। কিন্তু প্রোনাউনের আরো অনেক ক্লাসিফিকেশন আছে। রেসিপ্রোকাল প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, অনেকগুলো প্রোনাউন আছে। আমাদের এতগুলো দরকার নেই। রিঅর্ডার প্যারাগ্রাফে যে প্রোনাউন গুলো বেশি আসে এগুলো একটু নোট করে নেবেন, তাহলেই হবে। এটা আমি একটু লাইভলি নোট করে দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে আপনার জন্য সহজ হবে। এটা মোটামুটি লাগবেই। এখানে চলে আসেন, যেমন এখানে দেখেন প্রোনাউনের একটা লিস্ট লিখে আপনি লিখে রাখেন, এগুলো রিঅর্ডার প্যারাগ্রাফ একটু বেশি লাগবে। যেমন ব্যক্তি জীবনের ক্ষেত্রে হিটা বেশি লাগবে, হ্যাঁ। তারপরে মহিলার ক্ষেত্রে লাগবে শি, যদি সে একটা মহিলা হয়। যেমন একটু আগে একটা দেখে আসছেন, প্লেটো দিয়ে আমরা একটা করতেছিলাম, প্লেটো পুরুষ, তাহলে তার প্রোনাউন হবে হি। ক্যাথরিন মেউ, ক্যাথরিন মেউর প্রোনাউন হবে শি, রাইট? হি, শি, দে। এবার দে কোথায় কাজে লাগবে? মাঝে মাঝে রিঅর্ডার প্যারাগ্রাফে দেখবেন সায়েন্টিস্টদেরকে নিয়ে রিঅর্ডার প্যারাগ্রাফ বানায়। প্রথমে বলবে গ্রুপ অফ সায়েন্টিস্ট, একদল বিজ্ঞানী এটা এটা করেছে। তার পরের বাক্যে গিয়ে বলে দে ডিসকভার্ড এটা এটা, দে ডিসকভার্ড এটা এটা, তারা ডিসকভার করেছে এই জিনিসটা। তখন সেখানে বারবার বলে না সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট বারবার বলে না, একবার সায়েন্টিস্ট বলেছে, পরের বাক্যে গিয়ে তারা বলছে দে, দে মানে তারা। তাহলে যেখানে সায়েন্টিস্টদের পরিবর্তে দে শব্দটা ব্যবহার করা যাচ্ছে, তার মানে ওখানে নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা যাচ্ছে সেটাকে আমরা প্রোনাউন বলছি। সেই সুবাদে দেও একটা প্রোনাউন। হি, শি, দে
এইগুলো একটু বেশি লাগবে ব্যক্তিগত প্রোনাউনের মধ্যে রিঅর্ডার প্যারাগ্রাফে। এবার ইট শব্দটা নিজেও একটা প্রোনাউন, লেখেন। দ্যাট শব্দটাও একটা প্রোনাউন। এবার দোজ এটাও লাগবে, তারপরে দিসটা লাগবে, এরপরে দিসটা লাগবে। এইগুলো আমাদের রিঅর্ডার প্যারাগ্রাফে লাগবে। তার মানে আমরা এটা বোঝার চেষ্টা করতেছি নামের পরিবর্তে যে সকল শব্দ বসানো যায় সেগুলাই সর্বনাম ইংরেজিতে, যেগুলা শব্দ নাউন বা নামের পরিবর্তে বসাতে পারবেন সবই হচ্ছে প্রোনাউন। তাহলে রিঅর্ডার প্যারাগ্রাফে এটা কাজে লাগাবেন কিভাবে? আপনি দেখবেন আগের বাক্যে কোনো কিছুর নাম দিয়ে কিছু দিছেন, ঠিক তার পরের বাক্যে ওই নামের প্রোনাউনওয়ালা বাক্যটা বসে। যেমন ধরেন পূর্বের বাক্যে আপনি দিলেন মিস্টার ডেভিড ইজ এ ডক্টর। এবার পরের বাক্যে যেখানে হি লেখা থাকবে সেই বাক্যটা ডেভিডের নিচে যাবে। ওখানে গিয়ে দেখবেন কোন এক বাক্যে লিখা আছে অলসো হি ইজ এ বিজনেসম্যান। ডেভিড ডক্টর, পাশাপাশি আবার ব্যবসাও করে। তাহলে এখানে কিন্তু আবার ডেভিড ডেভিড বলছে না, বলছে হি, হি ইজ এ বিজনেসম্যান। তার মানে ওই ডেভিডের নিচে গিয়ে হি এর বাক্যটা বসবে। এটাকে একটু আগে দেখেছেন অ্যাপিউনির ওই স্টাডি গাইডে, ওখানে ওরা লিখেছে যে প্রোনাউন যদি খুঁজে পান এখানে কিছুটা সহজ হয় ব্যক্তি জীবনী গুলার ক্ষেত্রে। তারপরে আপনার বিভিন্ন ভিডিওতেও দেখবেন প্রোনাউনের কথা খুব বলা হয়। তাহলে আমরা এটা জানলাম ব্যক্তি জীবনের ক্ষেত্রে প্রোনাউনটা খুব ভালো কাজে দেয়। পুরুষ হলে সিঙ্গেলের ক্ষেত্রে হি, মহিলা হলে সি, আর গ্রুপ অফ পিপল হলে সেটা হয় দে। এবার এগুলা কোথায় কাজে লাগে, এই প্রোনাউন গুলা কেমনে হলো? আমি বলছি যে সকল শব্দ নাউনের পরিবর্তে ব্যবহার করা যায় সবই প্রোনাউন। ওকে, আপনি শুধু এটা এইভাবেই রাখবেন। আমরা ছোটবেলা শিখছি হি সি দে, এগুলো আমরা শিখি নাই। ইট দ্যাট এগুলো হচ্ছে প্রোনাউন হয়, ছোটবেলায় এগুলো শিখালে ঝামেলা আছে এই জন্য আমরা শিখিনি। বাট ইট শব্দটাও প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। কিভাবে? ধরেন কোথাও লিখা আছে জার্মানি ইজ এ পাওয়ারফুল কান্ট্রি। এবার পরের বাক্যে আপনি লিখছেন ইট হেল্পস পুয়ার নেশনস। এটা গরিব দেশকে সাহায্য করে। এখানে কিন্তু জার্মানি দেশের নাম, তার মানে নাম মানে নাউন। তাহলে জার্মানি শব্দটা নাউন, যেহেতু এটা একটা দেশের নাম। এবার জার্মানিকে আপনি ইট দ্বারা প্রকাশ করছেন, তার পরের বাক্যে বলছেন ইট হেল্পস, ইহা সাহায্য করে গরিব দেশগুলোকে। ইট হেল্পস পুয়ার নেশনস, এটা গরিব দেশগুলোকে সাহায্য করে। তাহলে এইখানে ইট দ্বারা আগের বাক্যের জার্মানিকে বুঝিয়েছেন, তার মানে যে শব্দ দ্বারা আপনি কোনো নামকে বুঝাতে পারবেন ওটাই সর্বনাম। অর্থাৎ যে সকল শব্দ দ্বারা আপনি কোনো নাউনকে বুঝাতে পারেন সেটাই প্রোনাউন। এবার দ্যাট দিয়েও সেম ঘটনা ঘটাইতে পারবেন। ধরেন এই জার্মানির উদাহরণও আপনি বসাইতে পারেন। জার্মানি ইজ এ পাওয়ারফুল কান্ট্রি, দ্যাট কান্ট্রি হেল্পস পুয়ার নেশন। ওই দেশটা গরিব দেশগুলাকে হেল্প করে। সো দ্যাট দ্বারাও আপনি পূর্বের বাক্যের একটা নাউনকে বোঝাতে পারেন। অথবা আপনার কোথাও লিখা আছে এরকম, ধরেন কোথাও লিখছেন এরকম যে কোন একটা প্রজেক্টের নাম, ধরেন ওই প্রজেক্টের নাম হচ্ছে কি আলফা। আলফা একটা প্রজেক্টের নাম, যে আলফা প্রজেক্ট আমাদের দেশে এটা এটা করছে। বা এরকম করে বলতে পারেন যে আলফা আমাদের দেশে এটা এটা করছে, তার মানে আলফা এখানকার একটা প্রজেক্টের নাম। এবার আপনি যদি পরের বাক্যে লিখেন দ্যাট ইনোভেশন ডাজ ইট, অথবা দ্যাট প্রজেক্ট অলসো এটা এটাও করতেছে, তাহলে এখানে দ্যাট দ্বারা উপরের আলফাকেই বুঝাইছেন। মানে যে সকল শব্দ দ্বারা আপনি যে কোনো কিছুর নামকে বুঝাতে পারবেন, যে কোনো নাউনকে যে শব্দ দ্বারাই রিপ্লেস করতে পারবেন ওটাই আপনার প্রোনাউন। আমাদের পিটিতে বেশি লাগবে না, এগুলো একটু বেশি লাগবে। দিস দ্যাট দোজ, দোজের অবস্থা জানেন, দিসও লাগবে। দ্যাট মানে দূরের কোনো কিছু, যেটারে আমরা বাংলায় বলি দ্যাট মানে ওইটা, আর দিস মানে এটা। ধরেন আপনি চোখের সামনে কিছু পড়ে আছে, সেটাকে আপনি দিস দ্বারা বোঝাতে পারেন। তার মানে দিস শব্দের অর্থ এটা, দ্যাট শব্দের অর্থ ওইটা। ওকে, নোট করে রাখতে পারেন, দ্যাট মানে ওইটা, দিস মানে এটা। দূরে কোথাও, সামনে নাই, এমন কিছু বোঝাতে দ্যাট। আর দিস কাছের কোনো বস্তু,
তার মানে দিস শব্দের অর্থ এটা, আর দ্যাট শব্দের অর্থ ওইটা। দিসটারে বোধহয় আগে নিলে ভালো হইতো, তাহলে দিসটারে আমরা আগে রাখলাম, অথবা এইভাবে রাখা যায়, দিস দ্যাট দোজ। না, হ্যাঁ, এইভাবে রাখেন, তাহলে মোটামুটি ক্লিয়ারলি বুঝবেন। দিস দ্যাট দোজ। তাহলে দিস মানে কাছের কোনো বস্তু সিঙ্গেল, আর দিজ মানে কাছের অনেকগুলো। সো চোখের সামনে একটা কলম পড়ে আছে, তাহলে দিস ইজ মাই পেন, এটা আমার কলম, একটা কলম। দিস ইজ মাই পেন, চোখের সামনে তিনটা কলম পড়ে আছে। এবার কিন্তু এই দিস হবে না, এটা হবে দিজ, দরস্কের দি বর্গীয় জ, এবার হবে দিজ। দিজ আর মাই পেন্স, এগুলো হয় আমার কলম, আর এটা হলো দিস, দশকে দন্তস্ব। তাহলে পার্থক্যটা জানলেন, দিস মানে চোখের সামনে একটা, এটার অর্থ এটা, দিস মানে এটা। আর দিজ মানে এগুলো, ওকে, এটার উচ্চারণ দিস। আর এই দিজ মানে এগুলো, তার মানে বুঝে গেছেন বাংলা লেখার পরে। সো দিস কোন সিঙ্গুলার বিষয়ের ক্ষেত্রে বুঝাতে পারবেন যেটা সামনে আছে, আর দিজ মানে এগুলো, যেটা সিঙ্গেল না, প্লুরাল। তাহলে দ্যাট মানে ওইটা, আর দোজ মানে কি ওইগুলো। দূরে কোনো কলম পড়ে আছে, দ্যাট ইজ মাই পেন, ওই যে দূরে ওই টেবিলেরটা, দ্যাট ইজ মাই পেন, সামনে নাই, দূরে। দূরে তিনটা কলম পড়ে আছে, দোজ আর মাই পেন্স, ওইগুলো আমার কলম। আর চোখের সামনে একটা কলম পড়ে আছে, দিস ইজ মাই পেন, দূরে একটা কলম পড়ে আছে, দ্যাট ইজ মাই পেন, চোখের সামনে তিনটা কলম পড়ে আছে, দিস আর মাই পেন্স, দূরে তিনটা কলম পড়ে আছে, দোজ আর মাই পেন্স। তার মানে বুঝলেন, দিস মানে এটা, আর দিজ মানে এগুলো, দ্যাট মানে ওইটা, দোজ মানে ওইগুলো। তাহলে দিস একটা সিঙ্গুলার শব্দ, দ্যাট একটা সিঙ্গুলার শব্দ। তাহলে এটা রিঅর্ডার প্যারাগ্রাফে কিভাবে কাজে লাগাবেন? কোনো কোনো জায়গায় রিঅর্ডার প্যারাগ্রাফে কোনো এক জায়গায় এরকম থাকবে, আলফার কথা বললাম, পরে বলবে দিস প্রজেক্ট এটা এটা করছে, তার মানে আলফা ওখানে একটা প্রজেক্ট, সিঙ্গেল প্রজেক্ট, ওই প্রজেক্টকে বোঝানোর জন্য দিস প্রজেক্ট ব্যবহার করা হয়েছে। অথবা দেশকে বোঝাবে, দিস কান্ট্রি হেল্পস আদার নেশনস, জার্মানি যে পাওয়ারফুল কান্ট্রি, দিস কান্ট্রি হেল্পস আদার নেশনস। আর যদি ওখানে অনেকগুলো দেশ থাকে, তখন এখানে দিজ হবে। সো সিঙ্গুলারের ক্ষেত্রে একটা বোঝাতে দিস, সেটা কাছে, এইভাবে মনে রাখলেই হলো। আর দিজ মানে এইগুলো, অর্থটা দেখলেই তো বোঝা যায়, এটা এগুলো, ওইটা ওইগুলো। এগুলো আমাদের প্রি অর্ডার প্যারাগ্রাফে মোটামুটি লেগে যাবে, এখন একটু প্র্যাকটিসে গেলে বুঝতে পারবেন। তাহলে এইগুলা 3 নাম্বার পয়েন্টে লিখেছেন, সামারি করলে ক্লিয়ার হবে। 3 নাম্বার পয়েন্টে লিখছেন নাউন প্রোনাউন স্ট্র্যাটেজি, তার মানে পূর্বের বাক্যে নাউন হলে পরের বাক্যে প্রোনাউন হবে। গট ইট? কিভাবে সেটা? ফর এক্সাম্পল, পূর্বের বাক্যে লিখে আছে মিস্টার ডেভিড ইজ এ ডক্টর, তার পরের বাক্যে খুঁজবেন হি আছে কোন বাক্যে। দেখলেন কোন এক বাক্যে আছে হি ইজ এ, অলসো হি ইজ এ বিজনেসম্যান, এবার হি ওয়ালাটা ডেভিডের নিচে নিয়ে বসাবেন, কারণ এর আগের বাক্যে ডেভিড শব্দটা নাউন হিসেবে এসেছে, এবার নাউনের পরের বাক্যটা প্রোনাউন হবে। এটা হলো এই বাক্যের থিওরি। নাউন প্রোনাউন স্ট্র্যাটেজিটা কি? পূর্বের বাক্যে কোনো নাউন থাকলে পরের বাক্যে ওই নাউনের প্রোনাউন খুঁজে বসানো, এটার নামে নাউন প্রোনাউন স্ট্র্যাটেজি। এটা বেশি কাজে দেয় আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে। একটু আগে প্লেটো নামে একটা দেখছেন, এবার আপনি সেটাকে সেখানে সলভ করতে পারেন। তাহলে এখন পর্যন্ত আমরা 3টা নিয়ম লিখলাম, এটার একটু সামারি করি। হ্যাঁ, কি কি লিখলাম একটু সামারি করি। প্রথম যেটা লিখছেন ওটাই কাজে দিবে সব থেকে বেশি। প্রথমে লিখছেন প্রথম বাক্য কিভাবে বের করবেন, সেখানে জানলেন প্রথম বাক্যটা একটা পত্রিকার শিরোনামের মতো, এটাই মূল থিম। আর প্রথম বাক্যের শুরুতে কোনো কানেক্টর থাকবে না, এটা একটা স্বাধীন চেতা বাক্য টাইপের হয়, যেটা হলো পত্রিকার শিরোনামের মতো। ভুলে গেলে মনে রাখবেন, পত্রিকার শিরোনামে ছিল 10 মিনিটে মুরগির মাংস রান্না, ভিতরে গিয়ে লিখছে গতকাল রাত থেকে মুরগি ভিজিয়ে রাখছে। যাই হোক, এবার ব্যক্তি জীবনের ক্ষেত্রে যেই বাক্যে ব্যক্তির নাম দিয়ে পরিচয় দেওয়া হয়েছে ওটাই হবে প্রথম বাক্য। তাহলে যখনই কোনো ব্যক্তি জীবনী দেখবেন তখনই সেখানে আর কিছু খুঁজে যাবে না। কারণ কি, কোনো ব্যক্তি নিয়ে যদি আপনি লিখতে চান, ওই ব্যক্তির ব্যাপারে 4টা বা 5টা বাক্য যদি রিঅর্ডার প্যারাগ্রাফ হিসেবে দিতে চান, তাহলে ব্যক্তির পরিচয় না দিয়ে আপনি কেমনে দিবেন? ব্যক্তিকে পরিচয় না দিলে গল্প সম্পন্ন হবে কেমনে?
তাহলে নিশ্চয়ই ওখানে এমন একটা বাক্য দিতে হবে যেই বাক্যের মধ্যে ব্যক্তির নামটা আসবে। তাহলে ওই বাক্যটাই প্রথম বাক্য হবে। এই জন্যই বলছি ব্যক্তি জীবনীর ক্ষেত্রে ব্যক্তির নাম সহ পরিচয়ের বাক্যটা প্রথম বাক্য দেবেন। আর রিঅর্ডার প্যারাগ্রাফে প্রায় ব্যক্তি জীবনী আসে, প্রায় আসে। কারো কারো দুইটাই ব্যক্তি জীবনী দেয়। এই যে দেখছেন আজকে, আচ্ছা, এখানে আর দেখছেন যে আজকে আপনার প্লেটোরটা সবার উপরে দিয়ে রাখছে, তার মানে এই এই মাসে প্রচুর আসতেছে এটা, ব্যক্তি জীবনী প্রচুর আসে। আমাদের স্টুডেন্টসদের কমন পড়ে, আপনাদেরও পড়বে ইনশাআল্লাহ। ব্যক্তি জীবনী প্রচুর আসে। এখানে প্লেটোরটা বোধহয় ইদানিং বেশি বেশি আসতেছে, এই জন্য ওরা এটারে সামনে উঠে রাখছে। সো ব্যক্তি জীবনের ক্ষেত্রে প্রথম কাজ, যেই বাক্যে ব্যক্তির নাম দিয়ে পরিচয় দিবে আপনি ধরেই সেই বাক্যে চলে যান। ওকে, এটা ছিল প্রথম পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে কি বলছি মিলাই নেন। 2 নাম্বার পয়েন্টে আমরা বলেছি যে কোথাও যদি পূর্ণ নাম থাকে তার পরের বাক্যে সংক্ষিপ্ত নাম হবে। কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন কোন অফিসের বিস্তারিত নাম, আমরা বলেছি দ্য ইউনাইটেড নেশনস। ওকে, তারপরে আমরা সেটা দেখছি পরবর্তীতে গিয়ে ইউএন দিয়ে প্রকাশ করা হয়েছে। কোথাও যদি আমরা দেখি উপরে লিখেছে দা, ওকে, কোথাও যদি আমরা দেখি উপরে লিখেছে দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পরের বাক্যে আমরা দেখেছি ইউএসএ লেখা, সেখানে বারবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিখে না। এটা রিঅর্ডার প্যারাগ্রাফে মাঝে মাঝে ভালো কাজে দেয়। একই গল্প যখন তৈরি হয়, প্রথমে অফিসের নামটা বা কোনোটা লিখে তার পরের বাক্যে ওটারে সংক্ষিপ্ত রূপে লেখা শুরু করে। ব্যক্তি জীবনের ক্ষেত্রেও এরকম আছে। মনে 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 একটা উদাহরণ আমরা দিয়েছি, সেখানে লেখা আছে এরকম, মিস্টার সালাউদ্দিন আহমেদ ইজ এ এটা এটা, পরের বাক্যে বলে মিস্টার আহমেদ, আর সালাউদ্দিন শব্দ ব্যবহার করে না। এটা ইংরেজিতে মোটামুটি একটা পপুলার ব্যাপার ঘটে গেছে। ওকে, আচ্ছা গেল। তারপরে লাস্ট বলতেছিলাম 3 নাম্বার স্ট্র্যাটেজির কথা, যেটা অ্যাপিউনিতে দেখাইছে যে প্রোনাউন খুঁজে পাইলে তুমি এখানে ভালো নাম্বার করতে পারবা। সো বিষয়টা হচ্ছে এখানে সিম্পলি প্রোনাউনটা চিনতে হবে আপনাকে আগে। কি কি প্রোনাউন আমাদের কাজে লাগবে? অনেক 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 প্রোনাউন আছে, অনেক প্রোনাউন আছে। আপনার এত প্রোনাউন জানার দরকার নেই। হ্যাঁ, আমাদের এত প্রোনাউন জানার কোনো দরকার নেই। আমরা হচ্ছে এখানে সিম্পলি যেটা জানবো, আমাদের যে প্রোনাউন গুলা বেশি কাজে লাগে রিঅর্ডার প্যারাগ্রাফ। প্রোনাউন তো অনেক আছে, অনেক জায়গায় কাজে লাগে। হ্যাঁ, সো আমাদের এখানে যেটা করব, যে প্রোনাউন গুলা বেশি রিঅর্ডার প্যারাগ্রাফে কাজে লাগে আমরা সেগুলা কাজে লাগাবো। এর মধ্যে পার্সোনাল প্রোনাউন আছে অনেকগুলা। আপনার পার্সোনাল প্রোনাউন গুলোর মধ্যে থেকে আমরা হি আর শি আর আমরা দে কে নিয়েছি, এইগুলো একটু বেশি লাগে। হি শি দে এগুলো একটু বেশি লাগে রিঅর্ডার প্যারাগ্রাফে। হি লাগবে কখন? অনেক রিঅর্ডার প্যারাগ্রাফ আছে একাকী পুরুষকে নিয়ে, যেমন একটা আজকে দেখবো প্লেটো নিয়ে, সেখানে হি এর ব্যবহারটা আমরা খুঁজবো কিভাবে। প্রথম বাক্যের দিকে যদি প্লেটোর নাম দিয়ে পরিচয় দেয়, পরের বাক্যে হিওয়ালা বাক্যটা উঠাই দিব। ক্যাথরিন মিউ নিয়ে একটা আছে, সেখানে সে খুঁজবেন। এরকম আরো অনেকগুলো আছে, সক্রেটিস নিয়ে আছে, তারপরে শেক্সপিয়ার নিয়ে আছে। আর দে খুঁজবেন আমাদের রিঅর্ডার প্যারাগ্রাফে। আমরা দেখেছি যে গ্রুপ অফ সায়েন্টিস্ট নিয়ে বেশ কয়েকটা রিঅর্ডার প্যারাগ্রাফ তৈরি হয়। গ্রুপ অফ পিপল নিয়ে, কোথাও কোনো লোকজন কাজ করতেছে, তারপরে তারা কি করছে, পরের বাক্যে দে হয়। ইট মানে ইহা, এটা একটা সিঙ্গুলার শব্দ। দিস মানে এটা, দিজ মানে এগুলো, দ্যাট মানে ওইটা, দোজ মানে ওইগুলো। সো আমরা বলেছি দিস মানে এটা, তো বুঝছেন চোখের সামনে কোনো একটা কিছু আছে, এটা, এটা অর্থে এটা মানে দিস ব্যবহার করবেন। আর ওইটা অর্থে দ্যাট ব্যবহার করা, এগুলো অর্থে দিজ ব্যবহার করা, ওইগুলো অর্থে দোজ ব্যবহার করা। গট ইট? এইটুক পর্যন্ত আমরা আমাদের রুল নিয়ে কথাবার্তা বললাম। তাছাড়া আপনি অনেক রুল অনেক জায়গায় পাবেন। যেমন ধরেন একটা ভিডিও দেখলে ওখানে 1-150 রুল দেখবেন। সেগুলো কেমনে তৈরি হয়? প্রত্যেক লাইনে লাইনে নতুন করে রুল বানায়। কিন্তু ওইটা আপনি কতটুকু অ্যাডাপ্ট করতে পারবেন, কত রুল মুখস্থ করবেন। ধরেন কোন একটা লাইনের মধ্যে দেখা গেছে আপনার, কোন এক লাইনে দেখা গেছে আহ, ধরেন যে ওখানে আসছে এটা, তারপরের বাক্যে ওইটা, ওইটা দিয়ে যদি আমি রুল বানাই দিই, আর কোন রিঅর্ডার প্যারাগ্রাফে ওটা নাই। তো ওই একটা লাইনের জন্য আপনি একটা রুল মুখস্থ করা, এটা একটা মানে বোকামির ব্যাপার। যদি আপনি অর্থ বোঝেন তাহলে এগুলোর কিছু দরকার নেই। আসল থিম ওইখানেই। মিনিং বুঝলে গল্প পড়বেন, গল্পের সাথে একটা কোশ্চেন থাকে প্রত্যেক লাইনে,
সেই কোশ্চেন অনুযায়ী পরের লাইন সাজাবেন। এটাই হলো মূল থিম। আপনাকে ওই ট্রিকের চিন্তা করার দরকার পড়ে না। মাঝে মাঝে ট্রিক কাজে লাগতে পারে। কিভাবে কিভাবে কাজে লাগতে পারে মাঝে মাঝে? আমাদের ট্রিক এখানে কাজে লাগতে পারে হচ্ছে কখনো কখনো দুই একটা রিঅর্ডারের মধ্যে দেখা যায়, ওটা তো আর একটা রুল হিসাবে সাব্যস্ত করা যায় না। এই জন্য আমরা অতিরিক্ত বেশি ট্রিক না দিয়ে, অতিরিক্ত বেশি রুলস না দিয়ে, যেগুলো মানে যেগুলো সব সময় কাজে লাগে, সর্বসময় আমাদের জন্য কাজে লাগে, আমরা সেগুলোই তিনটা লাইনে আপনাদের দিলাম। সেগুলা কোনগুলো? যে তিনটা আমরা এতক্ষণ। এবার দেখেন, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এখানে ওই 414 নাম্বার যেটারে লিখে আসছি সেটারে প্র্যাকটিস করেন। ওকে, তাইলে হচ্ছে আমরা এটা যথেষ্ট ভালো হয়ে যাবে। আমরা 414 নাম্বার একটা প্র্যাকটিস করি যেটা আমরা লিখে আসছি। এই যে 414, এবার এটারে ভালো করে প্র্যাকটিস করবেন। কোনো উত্তর দেখার দরকার নেই। ওকে, জাস্ট সিম্পলি একটা জায়গায় যেটা করবেন, প্রথম বাক্যটা বের করবেন, বলবেন প্রথম বাক্য কোনটা। এতক্ষণ যেগুলো লিখছেন ওটার উপর ভিত্তি করে বলবেন। খাতায় দেখেন প্রথম বাক্য বের করার নিয়ম কি কি বলছিলাম সেই অনুযায়ী। আচ্ছা, আমার এখানে একটু আইসা নিক, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ রে, কেউ একজন বেল দিয়েন তো ইয়াতে, মিটে। আচ্ছা, প্রথম বাক্য। কেউ বলে দুই, কেউ বলে এক, কেউ বলে চার। আচ্ছা, ব্যাপক ঝামেলা লাগছে। তানভীর বলছে চার, আরেকজন এক। ওরে বাবা, খাইছে রে। আরেকজন দুই। ব্যাপক প্যাচ লাগাই দিছে এটাতে। ওকে, তাহলে এখানে কেউ প্রথম বাক্য বলছে চার, কেউ বলছে দুই, অনেকেই দুই বলছে, অনেকেই চার, আবার অনেকে এক, মানে তাহলে কি বললাম এতক্ষণ ধরে আমি? কি মহা মুশকিল। আরেকবার খেয়াল করেন না, প্রথম বাক্য বের করার ক্ষেত্রে কি বলতেছিলাম ওইখানে আমি? ফারজানা আপু আবার বলছে দুই, আরেকজন বলছে চার চার চার, স্টিল আবার আরেকজন আরেকটা। আমরা প্রথম বাক্যে বের করার ক্ষেত্রে কি বলছিলাম? ব্যক্তি জীবনী আসলে কি বলছিলাম জানি একটু আগে। তো এতক্ষণ ধরে কি বললাম আমি আসলে? ব্যক্তি জীবনীর ক্ষেত্রে প্রথম বাক্যের একটা নিয়ম বলছি। এটা তো একটা মানুষের জীবনী, বুঝছেন কেমনে? ওই যে শুরুতেই লেখা আছে পিথাগোরাস, পরের লাইনে লেখা আছে প্লেটো, সাথেই লেখা আছে প্লেটো, আরেক লাইনে প্লেটো, আরেক লাইনে পিথাগোরাস, মানুষজন এখানে। তো ব্যক্তি জীবনীর বিষয়টা কি? এখানে মানুষ রিলেটেড কর্মকাণ্ড থাকবে। এখানে পিথাগোরাসের গল্প আছে, প্লেটো নামে একটা মানুষের গল্প আছে। তো ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমরা বলছি যেই বাক্যে ব্যক্তির নাম সহ পরিচয়, সেই বাক্য হবে ব্যক্তি জীবনী। এটা শুনে আবার নুরজান আপু বলে তাইলে ভাই এক নাম্বার। বাক্যটা পড়েন না একটু। ব্যক্তির নাম সহ পরিচয় কই দিছে? আমি বলছি নাম সহ পরিচয়, নাম সহ পরিচয়। আচ্ছা, কেউ বলে চার, কেউ বলে এক, তাহলে এই জায়গাটাতেই মোটামুটি লাগছে আর কি। তাইলে এবার আবার দেখি দুইও বলছে, ফারজানা আপু, দেবজানী আপু দুই, মনিরা আপু দুই। ও মাই গড, দুইয়ের প্রতি অনেকে, অন্তর সাহা দুই। চলেন, কি আর করার, বুঝাইতে পারলাম না আর কি। ব্যক্তি জীবনীতে একটা নিয়মই বলছি, ব্যক্তি জীবনী যখনই দেখবেন প্রথম লাইনেই লিখে আছে ইন্সপায়ার্ড বাই পিথাগোরাস, আবার আছে হি। তো আপনি তো জানেনই ব্যক্তি জীবনীর ক্ষেত্রে হি প্রোনাউন আসবে, বারবার বলতেছি, তাহলে বুঝেই গেছেন এটা ব্যক্তি জীবনী। তাহলে এতক্ষণ জোরে যে আমরা বললাম হি, সি, দে প্রোনাউন তিনটা পার্সোনাল প্রোনাউন, এটা ব্যক্তি জীবনের ক্ষেত্রে আসবে। তো যখন ব্যক্তিত্বের কথাবার্তা এখানে আসবে, বিশেষ করে হি সি মানে একটা ব্যক্তি পুরুষের কথা, সি মানে একটা মহিলার গল্প, তাহলে এখানে যখনই হি দেখে ফেলছেন, পিথাগোরাস নামে নাম দেখে ফেলছেন, ধরেন পিথাগোরাস একটা মানুষের নাম, এটা আপনি ধরতে পারেন নাই, ধরে নিলাম। আপনি এটাকে পাইথাগোরাস বললেন, মনে করলেন এটা অন্য কোনো শব্দ, কিন্তু হি দেখে তো বুঝছেন আপনারা এখানে পুরুষ মানুষের, তারপর এটা ব্যক্তি জীবনী, ব্যক্তি রিলেটেড গল্প, তার মানে এটা ব্যক্তি জীবনী। ব্যক্তি জীবনী, তাহলে প্রথম বাক্য হবে যেই বাক্যে ব্যক্তির নাম সহ পরিচয়, এবার ওটা খোঁজা দিবেন। তাহলে এবার দেখেন কোথায় ব্যক্তির নাম দিয়ে পরিচয় দিছে, এখানে বলছে ইন্সপায়ার্ড বাই পিথাগোরাস, পিথাগোরাসের দ্বারা অনুপ্রাণিত হয়। হি ফাউন্ডেড হিজ একাডেমি।
তার মানে বুঝছি যারা এক বলছেন আসলে অর্থের পেছটাই লাগছে, অর্থ না ধরতে পারলে তো মহা মুশকিল। পিথাগোরাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে হি ফাউন্ডেড হিজ একাডেমি, সে তার একাডেমি বানাইছে ইন এথেন্স, গ্রিসের রাজধানী এথেন্সে 387 বিসি। বিসি কি জিনিস পারলে বললেন, একটু লিখেন দেখি। এখানে বলতেছে পিথাগোরাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে সে একটা একাডেমি বানাইছে গ্রিসের রাজধানী এথেন্সে 387 বিসিতে। তাহলে সেটা কি, সে লোকটা কি? পিথাগোরাস তো তারা তেল দিছে, মানে অনুপ্রেরণা দিয়েছে, ইন্সপাইরেশন দিয়েছে। সো তার ইন্সপাইরেশনে সে বানাইছে একাডেমি, সে লোকটা কে? তার মানে যেহেতু আপনি এইখানে প্রথম বাক্যে দেখছেন সে আছে, তার মানে বুঝে গেছেন এটার আগেও একটা বাক্য আছে যে বাক্যে সে লোকটাকে তার নাম আছে। এখানে দুইটা ব্যক্তি, বুঝছেন? এবার আসেন পরে, 2 নাম্বারটা বলছে অনেকে, কেমনে বললেন এটা? দ্য সাইন অফ দ্য একাডেমি এন্ট্রান্স লিড রিড লেট নো ওয়ান ইগনোরেন্ট অফ জিওমেট্রি এন্টার হিয়ার। এখানে ব্যক্তির নাম কই, পরিচয় কই, এটা কেমনে হইলো? ইন পার্টিকুলার হি, যখনই দেখবেন প্রোনাউন আছে হি, তাহলে বাদ, এটা প্রথম বাক্য হয় কেমনে? প্রোনাউন ওয়ালা বাক্য তো দ্বিতীয় বাক্য, তৃতীয় বাক্য হবে, চতুর্থ বাক্য হবে। প্রথম বাক্যে তো আর প্রোনাউন থাকবে না। তার মানে মিনিংটা ধরতে ঝামেলাটা হয়েছে, আসল খেলাটা ওইখানেই বুঝছি। ইন্সপায়ার্ড এর অর্থ না বুঝলে তো মহা মুশকিল। 4 নম্বরে কি আছে? অলদো ইউজুয়ালি রিমেম্বার টুডে অ্যাজ ফিলোসফার, বাদ দিলাম, এটা আপনি ধরতে পারেন নাই, বাদ। প্লেটো ওয়াজ অলসো ওয়ান অফ এনশিয়েন্ট গ্রিস মোস্ট ইম্পর্টেন্ট প্যাট্রনস অফ ম্যাথমেটিক্স। প্লেটো ছিল গ্রিসের প্রাচীন ম্যাথমেটিশিয়ানসদের মধ্যে একজন। ম্যাথমেটিশিয়ান, প্যাট্রনস মানে কি? প্যাট্রনস শব্দের অর্থ কি? প্যাট্রন আর কি, প্যাট্রন। প্যাট্রন শব্দের অর্থ, প্যাট্রনের অর্থ, একজন লিখছে দুঃখ, ওকে, খারাপ না, তাও তো লিখছেন। প্যাট্রন, প্যাট্রনের অর্থ এই যে এটাই প্যাট্রনের অর্থ, সেভ করা। অলরাইট অলরাইট, ওকে, মোটামুটি খাতায় লিখে শিখে নেবেন, যখনই নতুন কিছু দেখবেন মাস শিখে নেবেন। প্যাট্রন অর্থ হচ্ছে মূলত আপনার পৃষ্ঠপোষক, অথবা আপনার যেটাকে বলা হচ্ছে যে আপনার আহ গুরুস্থানীয় লোকজন, গুরুমণ্ডলীয় লোকজন, যাজক লেভেলের লোকজন। অর্থাৎ এখানে যেটা বলছে, প্লেটো ছিল অলসো ওয়ান অফ এনশিয়েন্ট গ্রিস মোস্ট ইম্পর্টেন্ট প্যাট্রনস। গ্রিসের মধ্যে যতজন ম্যাথমেটিক্সের গুরুস্থানীয় ব্যক্তি ছিল তাদের মধ্যে প্লেটো নিজেও একজন ছিল। তার মানে এখানে বোঝানো হচ্ছে, হ্যাঁ, এখানে যেটা বোঝানো হচ্ছে, ম্যাথমেটিশিয়ানসদের মধ্যে ভালো ভালো যে ম্যাথমেটিশিয়ানস গুলো ছিল, যারা গুরুস্থানীয় লেভেলের, যারা ম্যাথমেটিশিয়ানের মানে যাদেরকে আসলে ম্যাথমেটিক্স এর গুরুমণ্ডলীয় বলা হচ্ছে, তাদের মধ্যে প্লেটো নিজেও একজন ছিল। তার মানে শুধু প্লেটো একাই ম্যাথের বস ছিল না, ওনার মতো আরো অনেকজন ছিল। ওই যে আমরা বলেছি ওয়ান অফ থাকা মানে অনেকের মধ্যে এক, এটা অনেকবার শিখেছেন। যেখানে ওয়ান অফ আছে সেটার মানে অনেকের মধ্যে এক, অর্থাৎ অনেকগুলো ম্যাথমেটিশিয়ানদের মধ্যে একজন ম্যাথমেটিশিয়ান হচ্ছে প্লেটো। যদি তুমি বর্তমানে ইউজুয়ালি কোনো ফিলোসোফারকে মনে করতে চাও, তাহলে তোমার প্লেটোর কথা মনে পড়বে, যে কিনা ছিল গ্রিসের প্রাচীন ভালো ভালো গণিতবিদদের মধ্যে একজন। এই বাক্যে প্লেটোর পরিচয় ঘটেছে। তাহলে এইটা দিবেন প্রথমে, এইটা প্রথমে অনেকে দিতে চান কি দেখে, অলদো দেখে আগান নাই নাকি? এই দলে কে কে আছেন যে ভাই আমি অলদো দেখে সামনে যাইনি? তো আমি তো বারবারই বলেছি ব্যক্তি জীবনের ক্ষেত্রে ডানে বামে কিচ্ছু তাকাবেন না, তাহলে আমার কথা শুনেন না বোধহয় ক্লাসে বসে, গেম টেম খেলেন আর কি। আমি তো বারবার বললাম ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনার কোনো কানেক্টর ফানেক্টর তাকানোর দরকার নেই, এইভাবেই বলছিলাম বোধহয়। তো আপনি ব্যক্তি জীবনের ক্ষেত্রে কানেক্টর তাকাইতে কি বলছি? আমি তো মানাই করলাম। ব্যক্তি জীবনের ক্ষেত্রে ব্যক্তির পরিচয় ছাড়া গল্প কখনোই তৈরি করা যায় না, এই জন্য কানেক্টর দেখে লাভ কি আমার? আর অলদো তো এখানে কানেক্টর হিসেবে ব্যবহার করে নাই, তারা মিনিং এর সাথে সেটা অ্যাডজাস্ট করে দিছে। এন্ড শব্দটা কানেক্টর, অলসো শব্দটা কানেক্টর, তো এখানে কি অলসো কানেক্টর? আপনার হয় কি বলে, হ্যাঁ, এন্ড শব্দটা আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করি। আমরা বাট শব্দকে কানেক্টর হিসেবে ব্যবহার করি, অর কে ব্যবহার করি, যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। সো এন্ড বাট অর। কিন্তু এখানে যে আছে অলসো, এটাও তো কানেক্টর হিসেবে বহুত জায়গায় ব্যবহার করছি, কিন্তু এই বাক্যে কি সে কানেক্টর হয়ে গেছে?
ওটা তো ডিপেন্ড করে, কনটেক্সট এর উপর ডিপেন্ড করে। তো এখানে আপনি অলদো দেখেই যে এটার কানেক্টর হিসেবে ধরে ফেলছেন, ব্যাপারটা এরকম না। আবার আমি ওটাও বলে রাখছি, ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনাকে ওটার দিকে দেখারই দরকার নেই। তো ব্যক্তি জীবনের প্রথম কাজ, যে বাক্যে ব্যক্তির পরিচয় ঘটাবে ওটাই দিবেন প্রথম বাক্য দিয়ে দেন। এবার এটারে প্রথমে উঠায় নিচে নিয়ে নিয়ে যান, উপরে নিলেন। এবার আসেন, প্রথমেই আমি বলে নিছি যে অর্থ বুঝলে আপনার রিডিং এ আপনার আর কিছুই লাগে না। ফিল ইন দা ব্ল্যাঙ্কস বলেন আর রিঅর্ডার প্যারাগ্রাফ বলেন, যাই বলেন, মিনিং বুঝলে কোনো কিছুই দরকার নেই। প্রথম লাইনে বলছে প্লেটো ছিল গণিতবিদদের মধ্যে একজন। এবার এটার পিছনে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? ওই যে আমরা বলেছি একটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে যে সে যে গণিতবিদদের মধ্যে একজন ছিল, ওই যে আমি বলেছিলাম ডেভিড ছিল ডাক্তার, তাহলে এবার মাথায় আপনার ঢুকবে ডাক্তারি করে সে কি করছে, কিডনি রোগেরটা, তাহলে ওর পরের বাক্য হবে। তাহলে এখানে ম্যাথের কথা যেহেতু আসছে, সে ছিল প্রাচীন গ্রিসের গুরুত্বপূর্ণ ম্যাথমেটিশিয়ানদের মধ্যে একজন, তাহলে এবার ম্যাথ রিলেটেড বাক্য বের করতে হবে। এটা কিন্তু আপনারা ভুলবেন না, ওকে? প্রত্যেকটা রিঅর্ডার প্যারাগ্রাফে যদি আপনি ফুল নাম্বারের টার্গেট নিয়ে রাখেন, একটাই থিম, যদি অর্থ বুঝতে পারেন এটা খুব ভালো কাজ করাবে। সেটা হলো বাক্যটা পড়ে জাস্ট এই বাক্যে কোনটাকে দিছে গুরুত্ব, সে এখানে ম্যাথকে গুরুত্ব দিছে, তিনি ম্যাথের গুরুত্বপূর্ণ ব্যক্তি। ডেভিডের ক্ষেত্রে বলছে সে ডাক্তার, ডাক্তারিকে গুরুত্ব দিছে, তাহলে ডাক্তারি করে সে কি করছে, ওই বাক্যটা পরের বাক্য হবে। এই বাক্যে যেহেতু তারা ম্যাথের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা বলছে এবার ম্যাথ রিলেটেড বাক্য বের হবে একটা। বাকি তিনটা এবার পড়ে দেখেন, তাহলে আমাদের কোনো রুল টুলে যাওয়ার দরকার নেই, কোনো শর্টকাট ট্রিক আমাদের প্রয়োজন নেই, ওগুলা ওভাবে কাজ করবে না। আর যদি বলেন একটা শর্টকাট করেন, তো করেন দেখি। একটু আগে আমরা শিখছিলেন পূর্বের বাক্যে যদি নাউন থাকে পরের বাক্যে প্রোনাউন হয়, এটা আপনি নকুলের ভিডিওতেও দেখছেন, অনেক ভিডিওতে দেখছেন। তাহলে এবার দেখেন তো, উপরের বাক্যে যে নাউন হলো প্লেটো, যেমন ডেভিড একজন ডাক্তার, পরে বলছি অলসো হি ইজ এ বিজনেসম্যান, পরে আপনাদের বলছিলাম হি ওয়ালা বাক্যটা বের করতে। এবার তাহলে প্লেটো যে উপরে আছে সে তো বেটা মানুষ, তাহলে নিশ্চয়ই তার প্রোনাউন হি হবে, তাহলে হি ওয়ালা একটা ট্রিক করে বের করেন তো, তাহলে আর আপনার মিনিং এর দিকে যাওয়ার দরকার নেই। দেখেন তো ট্রিক খাটে নাকি। এবার খুঁজেন হি ওয়ালা বাক্য কোনটা। মানে বিভিন্ন ভিডিওতে তো এটাই দেখায়, দেখো উপরে প্লেটো আছে, সে একটা বেটা, তাহলে প্লেটো যেহেতু পুরুষ মানুষ, দেখেন এখানে হি ওয়ালা কোনটা আছে, সেটাই পরের বাক্য হবে। পুট করে বসাই দিয়ে পরে অ্যান্সারে ক্লিক করে বলে বুম, অ্যান্সার হয়ে গেছে। তো এইটাতে ওইটা অ্যাপ্লাই করেন, হি ওয়ালা কোনটা, তাইলে তো আর আপনার বাক্য পড়ার দরকার নেই। ওকে, হি ওয়ালা একজন বলছে তিন, আরেকজন বলছে ভাই আমি হি ওয়ালা দুইটা দেখি। ঘটনা তো এখানেই। মাহিন বলছে, কায়ুম বলে হি ওয়ালা আমি দুইটা দেখতেছি। আহ, বাবু বাবু বলছে দুইটা দেখতেছি, আমিও তো দুইটা দেখতেছি, নির্জন বাবু বলছে দুইটা দেখতেছি, তো এবার কোনটা দিবেন? তাহলে ওই ট্রিকটা শিখে লাভটা হইলো কি? আমি আগেই বলেছি, যত ট্রিক শিখেন, যত শর্টকাট দেখেন, ইউটিউবে দেখেন আর জেনে দেখেন, ঘরে দেখেন, এগুলা কাজে দিবে মাঝে মাঝে, নট অল দা টাইম। তো এইখানেই তো আছে আপনার হি দুইটা, এই হলো একটা, এই হলো একটা। এবার কোনটা দিবেন? তাহলে এরকম ভিডিওতে বহুত দেখছেন, নকুলের ভিডিও যে আমি দিছি ওখানেও দেখছেন, এখানে নাউন আছে, সে বলছে এর পরেরটাতে প্রোনাউন হবে, বা অন্যান্য জায়গায় বলছে, হ্যাঁ এগুলা নট অল দা টাইম, এগুলো আপনার মাঝে মাঝে আন্দাজে দাঁড়ালে কাজে দিতে পারে। এখানেই তো আটকে গেছেন, হি এবার এটা আছে নাকি ওটা আছে, তাহলে কোনটা আগে যাবে? ওই ঘুরে ফিরে অর্থের সাথে যেটা ওটাই যাবে। তাহলে এবার দেখেন অর্থের সাথে কোনটা, ম্যাথের সাথে কোনটা, দুই হি এর মধ্যে ম্যাথ ওয়ালা কোনটা, এবার ওইটারে দিবেন আগে। ওকে, সো বেটার, যারা অর্থ একটু ভালো বুঝেন, মাই হাম্বল রিকোয়েস্ট, আপনি বেঁচে গেছেন, আপনার কোনো প্যারাপেরি নেই। থিম বুঝতে পারলে আপনার অ্যান্সার অনেক বেশি কারেক্ট হবে। পড়েন, অর্থটা বুঝেন, সেটার পিছনে কোশ্চেনটা করেন। আর কোশ্চেনটা করার জন্য একটু হেল্প নেন, কি যে এই বাক্যে গুরুত্ব দিছে কি, সেটাও আপনি আগাইতে পারেন, যে এই বাক্যে কোন জিনিসটাকে গুরুত্ব দিছে। তাহলে এইভাবেও করা যেতে পারে, একটা বাক্য পড়ার পরে আপনি ভাববেন এই বাক্যের মূল গুরুত্ব দিয়েছে কোথায়। একটু আগে দেখছেন এভরিবডি নিডস ফ্রেশ ওয়াটার, প্রত্যেকের বিশুদ্ধ পানি দরকার, গুরুত্ব দিয়েছে কিসে, পানির দরকারে। তাহলে এবার নিজের মনে প্রশ্ন আসবে কেন, এবার পরে গিয়ে দেখলেন পানি ছাড়া নাকি মানুষ বাঁচবে না, তাহলে এই বাক্যে গুরুত্ব দিচ্ছে কি, বাঁচা মরা, তাহলে এবার বাকি দুই বাক্যের বাঁচা মরা কোথায়। এইভাবে যদি করেন আপনি তাড়াতাড়ি করে এখানে নাম্বার গেইন করতে পারেন। তাহলে এটা ওভাবে করেন। অলদো ইউজুয়ালি রিমেম্বার টুডে এজ এ ফিলোসফার প্লেটো ওয়াজ এটা এটা এটা। প্লেটো ছিল গণিতবিদদের মধ্যে একজন দারুণ গণিতবিদ, তাহলে এই বাক্যে কি গুরুত্ব দিয়েছে, গণিতকে। প্লেটো গণিতবিদ ছিল। এবার দেখেন বাকি তিন বাক্যের মধ্যে প্লেটোর গণিত রিলেটেড বাক্য কোনটা আছে।
তাহলে আপনার আর কোনো ট্রিক টিক জানার দরকার নেই। অথবা কোশ্চেনটা করেন, দুই উপায়ে আসতে পারেন। কোশ্চেনটা করতে পারেন যে গণিতবিদ যে সে ছিল, সে গণিত শিখে করছে কি? সে সময় মানে আপনার এসে কেউ বললো যে তোমার এলাকায় একজন ভালো ফুটবলার আছে, অটোমেটিক্যালি তখন মাথায় কোশ্চেন আসবে তার অর্জন কি কি। তারা যে ভালো ফুটবলার বললেন হোয়াই, তখন বলবেন সে একটা ওয়ার্ল্ড কাপ জিতছে, সে এটা জিতছে ওটা জিতছে, সে গলির মোড়ের চ্যাম্পিয়ন, তাই না, পাড়া গলির বস। সো এইখানে প্লেটো ম্যাথমেটিশিয়ান, তাহলে সে ম্যাথ দিয়ে করছেটা কি, এটা হলো প্রশ্ন। যদি ওইভাবে না পারেন, আরেকটা থিম কি, এই বাক্যে কোন জিনিসটাকে গুরুত্ব দিছে সেটা দিয়েও আগাইতে পারেন। দুটা কাছাকাছি ব্যাপার। এই বাক্যে গুরুত্ব দিছে প্লেটোর ম্যাথমেটিশিয়ানের উপরে, এইবার দেখেন তাহলে ম্যাথ রিলেটেড বাক্য কোনটা আছে, ওইটা বের করবেন। এবার ওই বাক্যে কোনটা গুরুত্ব দিছে সেটা বের করবেন পরেরটা থেকে। তাহলে মূল থিম এটাই। কোনটা বলছেন? কেউ 3 বলছে, কেউ 1 বলছে, স্টিল ঝামেলা। ওকে, সোনালী আপু চোরামি বুদ্ধি বুঝে গেছে, গুড। চোরা ম্যাক্সিমাম জন 1 বলছে। আচ্ছা, এবার 1 পড়া যাক। ইন্সপায়ার্ড বাই পিথাগোরাস, হি ফাউন্ডেড হিজ একাডেমি ইন অ্যাথেন্স 387 BC, হোয়ার হি স্ট্রেসড ম্যাথমেটিক্স অ্যাজ এ ওয়ে। আচ্ছা, ম্যাথমেটিক্স দেখে বের করছেন নাকি? ওকে, ম্যাথমেটিক্স অ্যাজ এ ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং মোর অ্যাবাউট রিয়ালিটি। কে ইন্সপায়ার্ড হয়েছে পিথাগোরাসের দ্বারা? কে প্লেটোকে উৎসাহ দিয়েছে? পিথাগোরাস। তার দ্বারা উৎসাহিত হয়ে হয়ে সে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটা একাডেমি বানাইছে। কবে? 3780 3887 বিসিতে। বিসি মানে বিফোর ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জন্মের পূর্বে। ওকে, মানে ঈসা নবীর কথা খ্রিস্টানরা যেটা বলে বানোয়াট করে, সো ঈসা নবীরে ওরা যিশু বলে আর কি, যদিও ওটা একটা বানোয়াট গল্পই ছিল। তো ওই যিশুর জন্মেরও পূর্বে, তার মানে ইংরেজি সাল গণনা শুরু হয়েছে যিশুর জন্ম থেকে। এখন 2025 চলে, এটাকে বলা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের পরে, অ্যাডি, অ্যানো ডমিনি। তো এখন 2025 অ্যাডি, বাংলায় যেটারে খ্রিস্টাব্দ বলে। আর বিসি মানে বিফোর ক্রাইস্ট, যিশুরও জন্মের পূর্বে, যেটারে বাংলায় খ্রিস্টপূর্ব বলে। অর্থাৎ 2025-এর সাথে আরো 387 বছর যোগ দেন। তার মানে ইংরেজি সাল গণনা শুরু হওয়ার আরো 387 বছর আগের গল্প। তখন এই প্লেটো একটা একাডেমি নামে একটা ম্যাথমেটিক্স এর কোচিং সেন্টার টাইপের কিছু একটা বানাইছে, যেখানে সে খুবই প্রেসার পাইতেছিল ম্যাথমেটিক্স এজ এ ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং মোর অ্যাবাউট রিয়েলিটি। যেখানে সে আহ আচ্ছা, স্ট্রেস মানে জোর দেওয়া, ওকে ওকে, যেখানে সে ওই যে আমরা বলেছিলাম শব্দের উপরে প্রেসার, স্ট্রেস, চাপ দেওয়া, অর্থাৎ যেখানে সে ম্যাথকে খুব জোর দিতেছিল অ্যাজ এ ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং মোর অ্যাবাউট রিয়েলিটি। সে বাস্তবতা সম্পর্কে বুঝতে গিয়ে ম্যাথমেটিক্সকে বেশি প্রাধান্য দিচ্ছিল। তার মানে সে ম্যাথমেটিশিয়ান। এবার ম্যাথ দিয়ে সে কি করছে, সে ম্যাথ দিয়ে বাস্তবতা বোঝার চেষ্টা করছে। আমাদের কোশ্চেনের সাথে মিলছে। যারা একটু ভালো বুঝেন, আমি দয়া করে বলছি আপনি ওভাবে আগাবেন না, আপনি আগাবেন এভাবে। সে আমি এইভাবে এখানে যেটা প্রেফার করতেছি, লাইন পড়লাম, প্লেটো ম্যাথমেটিশিয়ান, প্রশ্ন দিয়ে আগানোর চেষ্টা করেন সে ম্যাথমেটিশিয়ানে করছে কি। এবার বাকি 3 বাক্যের কোথাও না কোথাও লিখে আছেই সে ম্যাথ দিয়ে কি করছে। মূল থিমটাই অর্ডার প্যারাগ্রাফের এটা। যেমন একটু আগে দেখছেন পানি দরকার, পানির দরকার কি লেগা, বাকি 3 বাক্যের কোথাও না কোথাও থাকবেই কেন পানির দরকার। এটা ধরতে পারলে আপনি রিঅর্ডার প্যারাগ্রাফেও ফুল নাম্বার করতে পারবেন। যদি কেউ একটু অর্থ ভালো বোঝেন, আমি